বাজা মহিলাদের বাচ্চা দেবার জন্য বিখ্যাত ৬০ বছরের শামু যেই মহিলাকে বিয়ে করত সে গর্ভবতী হয়ে যেত। একদিন আমি সমুর বাড়িতে যাই, আর সেখানে আমি এমন একটা জিনিস দেখি যেটা দেখে আমার চোখ কপালে উঠে যায়। তারপর এই রহস্যের ভেদ করার জন্য আমি তার ঘরে লুকিয়ে থাকি। তারপর রাতে আমি যা দেখি সেটা দেখে আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। কারণ অনেক বাজা মহিলাদের যিনি বাচ্চা দিয়েছেন সেই সীতাপুর গ্রামের ৬০ বছরের সমু যেসব বাজা মহিলাকে বিয়ে করতেন তার বাচ্চা হয়ে যেত। কিন্তু সে কি এমন খেত সেটা জানলে আপনারাও অবাক হবেন। আমার বাবা, যিনি সারা জীবন লোকের সামনে মাথা উঁচু করে চলেছেন, আজ আমার জন্য ওনার মাথা নিচু হয়ে গেছে। বাবা হাত জোর করে একটা ৬০ বছরের বুড়োর কাছে অনুরোধ করেছে তিনি যেন তার মেয়েকে বিয়ে করেন। সেই ৬০ বছরের বুড়ো আর কেউ নন, আমার বাবার বন্ধু সমু, যিনি যেই সব বাজা মহিলাদের বিয়ে করতেন তাদের বাচ্চা হয়ে যেত। গোটা গ্রামে তার খুব চর্চা ছিল। আর এটা কোনো মন গড়া গল্প নয়, এটা সত্যি। এটা সবাই দেখেছিল যে যেসব মহিলারা যারা আগে বাচ্চা না হওয়ার জন্য লোকের কথা শুনতো তারাই সমুকে বিয়ে করার পর বাচ্চার মা হয়। সবার মুখ বন্ধ করে দিত। এখন আমি আর বাবা সমুর বাড়িতে বসে আছি। বাবা আমাকে বিয়ে করার জন্য সমুকে মানাচ্ছে। আমি বাজা হবার জন্য সমাজের লোক আমাকে অনেক কথা শোনায়। বাবা সেটা আর সহ্য করতে পারছিলেন না, তাই তিনি ঠিক করেন সমুর সাথে আমার বিয়ে দেবেন। তাই বাবা সমুর কাছে হাত জোর করে বলেছিলেন, তুমি দয়া করে আমার মেয়েকে বিয়ে করো। তুমি তো অনেক মেয়েকে বিয়ে করে তাদের মাথার ওপর থেকে বাজা হবার অপবাদ দূর করে দিয়েছ। আমার মেয়ের উপর থেকেও এই অপবাদ দূর করে দাও। আমি চুপচাপ পাশে বসেছিলাম। আমি তো বুঝতেও পারছিলাম না এসব কি হচ্ছে। বাবার বন্ধুকে আমি সব সময় বাবার মতনই দেখতাম। আমি তাকে কাকা বলে ডাকতাম। আমি ওনাকে বিয়ে কি করে করব? কিন্তু বাবা আমার কাছে হাত জোর করে বলে যে তুই সমুকে বিয়ে কর, আর আমাকে ওনার বাড়িতে নিয়ে আসে। বাবা সমু কাকাকে এটাই বলে যে এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। সমু কাকা অবাক হয়ে আমার দিকে তাকায়। তারপর বাবাকে বাইরে যেতে বলে। তারপর কাকা আমাকে বলেন, তুমি জানো তো যে আমাদের মধ্যে কি সম্পর্ক? তুমি আমাকে কাকা বলে ডাকো। ওনার কথা শুনে আমি অতীতে চলে যাই। ২-৩ বছর আগে আমি জানতে পারি যে আমাদের গ্রামে সমু বলে একজন আছেন যাকে সবাই সমু কাকা বলে ডাকে। তিনি আমার বাবারও খুব ভালো বন্ধু ছিলেন। আমার মনে আছে আমি যখন ৮ম শ্রেণীতে পড়তাম তখন আমরা গ্রামের সব বাচ্চারা মিলে ওনার বাড়িতে টিভি দেখতে যেতাম। কারণ গ্রামে একমাত্র ওনার বাড়িতেই টিভি ছিল। উনি ওনার বাড়িতে একা থাকতেন। ওনার বাড়িতে কোনো মহিলা থাকতো না। আমরা সব বাচ্চারা ওনাকে বারবার জিজ্ঞেস করতাম, সমু কাকা তুমি বিয়ে কেন করনি? উনি মজা করে বলতেন, এখনো আমার বিয়ের বয়স হয়নি। এটা শুনে আমরা খুব হাসতাম, কারণ ওনার বয়স আমাদের মা বাবার মতনই ছিল। ছোটবেলায় আমি গ্রামের বাচ্চাদের সাথে খুব ঘুরে বেড়াতাম। আমি ১০ম শ্রেণী পাশ করার পর মা আমাকে বাড়িতে বসিয়ে দিয়েছিল। আমাদের গ্রামের মধ্যে সমু একাই সব থেকে বড়লোক ছিল। ওনার কোনো বউ ছিল না, আর কোনো বাচ্চাও ছিল না। উনি শহরে কাজ করতেন, আর সেখান থেকে খুব ভালো টাকা রোজগার করে আনতেন। টাকার জন্য গ্রামে ওনার খুব খাতির ছিল। সবাই ওনাকে বিয়ে করার পরামর্শ দিতেন। আমার বাবা সমু কাকার খুব ভালো বন্ধু ছিল। বাবা প্রায় ওনাকে বলতেন, সমু তুই একটা বিয়ে কেন করছিস না? তোর এত টাকা পয়সা আছে, তোর মারা যাবার পর তোর টাকা পয়সা কে পাবে? তোর সম্পত্তি দেখাশোনা করার জন্য তো কাউকে প্রয়োজন। সমু কাকার মনে হয় বাবা ঠিকই বলেছেন, তাই তিনি বলেন আমি বিয়ে করতে প্রস্তুত। তারপর সবাই সমু কাকার জন্য পাত্রী খুঁজতে শুরু করে। কিন্তু সমু কাকা যখন সবাইকে নিজের পছন্দের কথা বলে তখন সবাই অবাক হয়ে যায়। সমু কাকা বলেন উনি বিনা মাসিকে বিয়ে করতে চান। এই কথাটা শুনে গ্রামের সবার একটা বড় ঝটকা লাগে। সবাই ভাবে যে কাকা হঠাৎ বিনাকে কেন বিয়ে করতে চাইছেন। বিনা মাসি আমাদের গ্রামের একজন মহিলা ছিলেন
যাকে তার পরিবারের লোকেরা একঘরে করেছিল। ওনার বিয়ে আমাদের গ্রামেই হয়েছিল, কিন্তু বিয়ের 6 বছর পরেও যখন উনি কোনো বাচ্চার জন্ম দিতে পারেননি, তখন ওনার স্বামী ওনাকে বাজা বলে তালাক দিয়েছিল। উনি দ্বিতীয়বার বিয়ে করেছিলেন, কিন্তু এইবারও বাচ্চা না হওয়ার কারণে ওনার বিয়েটা টিকে না। এখন গ্রামের সবাই জেনে গেছে যে বিনা মাসি একটা বাজা মহিলা, তাই ওনাকে আর কেউ বিয়ে করতে চায়নি। ওনার পরিবারের লোকেরা ওনার সাথে কোনো সম্পর্ক রাখে না। উনি লোকের বাড়ি বাড়ি কাজ করে নিজের পেট চালান। এমন একজন মহিলাকে যখন সমু কাকার মতন একজন ধনী লোক বিয়ে করতে চান, তখন সবাই তো অবাক হবেই। এই খবরটা পেয়ে আমার মা বলে, আমার তো কিছু একটা গড়বড় মনে হচ্ছে। মনে হয় বিনা সমুকে তার প্রেমের জালে ফাঁসিয়েছে। মায়ের কথা শুনে বাবা রেগে বলে, না জেনে কারোর ওপর দোষ দেওয়া ঠিক নয়। বিনা তো নিজেই জানে না যে সমু তাকে বিয়ে করতে চায়। এই ব্যাপারটা আমাকেও খুব ভাবায়, কারণ কাকার বয়স 60 বছর ছিল। উনি যখন এই বয়সে বিয়ে করেছেন, তখন ওনার এমন একজন মহিলাকে বিয়ে করা উচিত যে ওনাকে একটা সন্তান দিতে পারবে, কিন্তু উনি তা না করে একটা বাজা মেয়েকে বিয়ে করেছেন। গ্রামের সকলে কাকাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু উনি কারোর কথা শুনলেন না। উনি বললেন যে বিনা যদি ওনাকে বিয়ে করে তাহলে সে আর বাজা থাকবে না। সবাই কাকার কথা মেনে নিতে বাধ্য হয়। আমার তখন মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়ে গেছিল, তাই আমি ফ্রি ছিলাম। তাই বাবা বলে মায়ের সাথে কাকার বিয়ে আয়োজন করতে। একদিন আমি মায়ের সাথে কাকার বাড়িতে চলে যাই। মা আমাকে বিয়ের সব আয়োজন করতে দিয়ে নিজের গ্রামের মহিলাদের সাথে গল্পে মগ্ন হয়ে পড়ে। একদিন আমি কাকার ঘরটা পরিষ্কার করছিলাম, তখন একটা শিশি আমার হাতে আসে। সেই শিশিটার গায়ে একটা লেবেল ছিল, তার উপর কি লেখা ছিল সেটা আমি পড়ার চেষ্টা করছিলাম, কিন্তু সেই লেখাটা ইংরেজিতে ছিল, আর আমি ইংরেজিতে খুব দুর্বল ছিলাম, তাই আমি লেখাটা পড়তে পারলাম না। আমি যখন শিশিটা উল্টে পাল্টে দেখছিলাম, তখন কাকা ঘরে চলে আসে। আমার হাতে ওই শিশিটা দেখে উনি একটু ঘাবড়ে যান। আমি কাকাকে জিজ্ঞেস করি যে এটা কিসের ওষুধ। কাকা আমার হাত থেকে শিশিটা নিয়ে আবার তার জায়গায় রেখে দেয়। কাকা বলে, এটা সমস্ত রোগীদের ওষুধ, এটা খেলে শরীরের শক্তি বাড়ে, তোর বিনা মাসিকে আমি এটা খাওয়াবো। আমি শিশির দিকে তাকিয়ে রইলাম। কাকা আমাকে বলে আর কোনো দিন এই শিশিটায় হাত না দিতে। কাকার বিয়ে হয়ে গেল, বিনা মাসি ওনার বউ হলো। সবাই কাকাকে নিয়ে মজা করতে লাগলো যে উনি একজন বাজা মেয়েকে বিয়ে করেছেন, এইবার উনি সারা জীবন বাচ্চার জন্য হাহুতাশ করবেন। কিন্তু বিয়ের কিছুদিন পরেই বিনা মাসি প্রেগনেন্ট হয়ে যায়। এটা কেউ বিশ্বাস করতে পারছিল না, কিন্তু গ্রামের দাইমা বললেন যে এই খবরটা সত্যি। আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম। আমি স্কুলে আমার টিচারকে জিজ্ঞেস করি, দিদিমণি, কেউ যদি একটা বাজা মেয়েকে বিয়ে করে তাহলে সে কি মা হতে পারে? দিদিমণি বলেন, এমনটা আবার হয় নাকি? তোমাকে এসব কথা কে বলেছে? তখন আমিও নাকি সমু কাকা আর বিনা মাসির কথা বলি। শুনে দিদিমণি অবাক হয়ে যান। উনি বলেন, এটা নিশ্চয়ই ভগবানের চমৎকার, ভগবান যাকে ইচ্ছে সন্তান দিতে পারে। কথাটা শুনে দিদিমণির মনটা খারাপ হয়ে যায়, কারণ ওনারও কোনো বাচ্চা ছিল না। ওনার স্বামী ওনাকে বাজা বলে ত্যাগ করেছেন। আমি যদি আগে জানতাম যে সমু কাকা একটা বাজা মেয়েকে বিয়ে করবে, তাহলে তার বিয়ে আমি আমার দিদিমণির সাথে দিতাম। একদিন আমি সমু কাকার বাড়ি যাই, আর গিয়ে দেখি সমু কাকা বাড়িতে নেই, শুধু ওনার স্ত্রী বাড়িতে আছে। যখন আমি একটা কাজে কাকার ঘরে যাই, তখন দেখি আগের দিন আমি যেই শিশিটা দেখেছিলাম সেটা আর ঘরে নেই। আমি মাসিকে জিজ্ঞেস করি, তুমি সবকটা ওষুধ খেয়ে নিয়েছো? মাসি অবাক হয়ে বলে, কিসের ওষুধ? তুমি কি বলছো? আমি মাসিকে বলি, এখানে একটা ওষুধের শিশি ছিল। মাসি বলে, ও সেই ওষুধের শিশি, সেটা তো এখন সমুর পকেটে থাকে, ও সেখান থেকে রোজ একটা করে গুলি খায়। মাসির কথা শুনে আমি অবাক হয়ে যাই, কারণ আমি তো ভেবেছিলাম যে মাসি ওষুধটা খেয়েই প্রেগনেন্ট হয়েছে। কোনো ওষুধ না খেয়ে মাসি কীভাবে প্রেগনেন্ট হলো? এটা তো সত্যি ভগবানের চমৎকার। কাকা মাসির খুব খেয়াল রাখতো, প্রত্যেক মাসে তাকে শহরে চেক আপ করাতে নিয়ে যেত। মাসির ডেলিভারির জন্য কাকা তাকে শহরের একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যায়। কাকার কাছে টাকা পয়সার কোনো অভাব ছিল না। পরের দিন খবর এলো যে বিনা মাসি একটা ছেলের জন্ম দিয়েছে। তাদের ছেলেকে নিয়ে তারা গ্রামে ফিরে আসে।
গ্রামের সবাই খুব খুশি হয়েছিল, গ্রামের সবাই একে অপরকে মিষ্টি খাওয়ায়। কিন্তু 2 মাস পরে বিনা মাসির অবস্থা খুব খারাপ হয়ে যায় আর হঠাৎ করে তিনি মারা যান। বিনা মাসির মৃত্যুর খবর পেয়ে গ্রামের সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। তার মৃত্যুর কিছুদিন পরেই গ্রামের লোকেরা সমু কাকাকে আবার বিয়ে করতে বলে। সবাই কাকাকে বলে যে আগে তো আপনি একা ছিলেন, কিন্তু এখন আপনার একটা বাচ্চা আছে, তাকে দেখাশোনা করার জন্য তো কাউকে দরকার। কিন্তু সমু কাকা বলে যে আমি যদি কাউকে বিয়ে করি তাহলে একজন বাজা মেয়েকেই বিয়ে করব। আমার বিশ্বাস যে আমাকে বিয়ে করলে তার বাচ্চা হবে। কাকার কথা শুনে আমার স্কুলের দিদিমণির কথা মনে পড়ে যায়। কাকার বয়স আমার দিদিমণির থেকে অনেকটা বেশি ছিল, তাই আমার চিন্তা ছিল যে দিদিমণির বাড়ির লোকেরাই বিয়েতে রাজি হবে কি না। কিন্তু আমার মা যখন দিদিমণির বাড়িতে কথা বলে তখন তারা সঙ্গে সঙ্গে বিয়েতে রাজি হয়ে যায়। কিছুদিনের মধ্যে কাকার সাথে আমার দিদিমণির বিয়ে হয়ে যায়। সবাই খুব খুশি ছিল যে কাকা আবার একটা বউ পেয়েছে, তার ছেলে একটা মা পেয়েছে। কিন্তু কেউ এটা ভাবেনি যে আবার একটা বাজা মহিলা কাকাকে বিয়ে করলো, তাহলে প্রেগনেন্ট কি করে হবে। কিন্তু আবার সেটাই হয়, দিদিমণি একটা ফুটফুটে ছেলের জন্ম দেয়, কিন্তু সেই ছেলেটা আমার দিদিমণির মতন দেখতে ছিল না, কাকার মতন। এবার গ্রামে এটা বলাবলি হতে থাকে যে কাকা নিশ্চয়ই এমন কিছু খায় যার জন্য বাজা মহিলারা প্রেগনেন্ট হয়ে যায়। গ্রামের সবাই কাকাকে অনেক প্রশ্ন করে, কিন্তু কাকার কারোর কোনো প্রশ্নের উত্তর দেন না। আমার বাবা ওনার খুব ভালো বন্ধু ছিল, কিন্তু উনি বাবাকেও কোনো কথা বলেন না। আমি এই ব্যাপারে আমার দিদিমণিকেও জিজ্ঞেস করি, কিন্তু উনি বলেন যে এটা ভগবানের আশীর্বাদ যে তার একটা ছেলে হয়েছে। কিছুদিন পর দিদিমণি কাকার থেকে তালাক নিয়ে নেন আর ওনার বিয়ে অন্য একটা বাজা মেয়ের সাথে দিয়ে দেন। তারপর উনি ওনার ছেলেকে নিয়ে গ্রাম থেকে চলে যান। গ্রামের লোকেরা এটা দেখে হতবাক হয়ে যায়। প্রথমে তো একটা বাজা মেয়ের বাচ্চা হওয়া, তারপর তার কাকাকে তালাক দিয়ে চলে যাওয়া, আর কাকাও তাকে খুশি খুশি তালাক দিয়ে দেন কোনো প্রশ্ন না করে। এইসব হচ্ছেটা কি? কাকার তৃতীয় বউয়ের 1 বছরের মধ্যে বাচ্চা হয়ে যায়। তার কিছুদিন পর আরও একটা বাচ্চা হয়। 65 বছর বয়সে কাকার 5টা বাচ্চা হয়। আশেপাশের গ্রামগুলোতেও এই কথাটা ছড়িয়ে পড়ে যে কোনো বাজা মহিলা সমু কাকাকে বিয়ে করলে তার বাচ্চা হয়ে যায়। এখন কাকার টাকা পয়সা কমে যাওয়ার যথেষ্ট কারণ ছিল, কারণ কাকা আর কাজ করতো না। কিন্তু টাকা কমে যাওয়ার বদলে টাকা আরও বাড়তে থাকে। মনে হয় কাকার উপর ভগবানের আশীর্বাদ ছিল। এখন আমারও বিয়ের বয়স হয়ে গেছিল, আমার পড়াশোনা শেষ হয়েছিল। আমাদের পরিবারের মেয়েদের এর থেকে বেশি পড়াশোনা করার অনুমতি ছিল না, কিন্তু আমার আরও পড়ার ইচ্ছে ছিল। আমি বাবার সাথে এই বিষয়ে কথা বলি, কিন্তু বাবা আমার কোনো কথা শোনে না। বাবা আমার জন্য সম্বন্ধ দেখা শুরু করে দেয়। আমি বাবাকে বলি যে আমি শহরে বিয়ে করতে চাই, আমি এই গ্রামে পড়ে থাকতে চাই না। আমি শুনেছিলাম যে শহরের লোকেরা খুব খোলা মনের হয়, তারা মেয়েদের পায়ে শেকল পরিয়ে রাখে না। আমার খুব ইচ্ছে ছিল যে আমি খুব ঘুরবো ফিরবো আর অনেক লেখাপড়া করব। আমার এইসব স্বপ্ন একমাত্র শহরেই পূরণ করা সম্ভব। গ্রামে থেকে আমি কোথায় ঘুরবো? আমার স্বপ্ন পূরণ করার জন্য আমার একটা শহরের ছেলে দরকার। কিন্তু শহরে বাবার কেউ চেনা জানা ছিল না, বাবার সব পরিচিত লোক গ্রামেই থাকতো। তাই বাবা সমু কাকাকে বলেছিল যে আমার জন্য শহরের কোনো ছেলে দেখতে। কাকা বলেছিল ঠিক আছে, আমি দেখব। সেই সময় সমু কাকার তৃতীয় বউয়ের মৃত্যু হয়েছিল আর কাকা আবার একা হয়ে গিয়েছিল। তার বাচ্চাদের দেখাশোনা করার জন্য তিনি বাড়িতে একটা আয়া রেখেছিলেন। উনি একা বাচ্চাদের দেখাশোনা করতে পারছিলেন না, কারণ ওনারও বয়স হয়েছিল। সেই সময় গ্রামের লোকেরা কাকার জন্য আরও সম্বন্ধ নিয়ে আসে। সব সম্বন্ধে বাজা মেয়েদের ছিল, কারণ সবাই জানতো যে কাকাকে বিয়ে করার পর কেউ আর বাজা থাকে না। কিন্তু কাকা আর বিয়ে করতে চায় না। কাকার শরীরটা ভালো ছিল না, তাই উনি অনেক দিন শহরে যেতে পারেননি। আমার জন্য ছেলেও দেখতে পারেননি। ওনার অবস্থা দেখে বাবাও ওনাকে আমার জন্য ছেলে দেখার কথা বলতে পারে না। কিন্তু বাবার আমার বিয়ে দেবার খুব তাড়া ছিল, কারণ আমার বিয়ের বয়স হয়ে গেছিল। গ্রামের লোকেরা অনেক কথা বলছিল। আমি ভাবি যে বাবা আমার বিয়ে কোনো গ্রামের ছেলের সাথে দেওয়ার আগে আমি নিজে কাকার বাড়িতে গিয়ে কাকার সাথে কথা বলবো। আমি ছোটবেলা থেকেই কাকার সাথে খুব হাসি ঠাট্টা করতাম, তাই ওনার সাথে কথা বলতে আমার কোনো সংকোচ ছিল না। আমি বাবা মাকে কিছু না বলেই কাকার বাড়ি চলে যাই।
কাকার যখন কাকার বাড়িতে পৌঁছই তখন ভেতর থেকে আমি কিছু চেনা আওয়াজ শুনতে পাই। যখন আমি বাড়ির ভেতর উঁকি মারি তখন আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। আমি ভেতরে দেখি আমার দিদিমণি বসে আছেন আর উনি কাকাকে বলছেন, আপনি আবার কোনো বাজা মেয়েকে বিয়ে করে নিন, সে সমাজে সম্মান পাবে আর আপনি বাচ্চাদের দেখাশোনা করার জন্য কাউকে পাবেন। কাকা বলে, আমার আর কোনো মেয়ের উপর ভরসা নেই। তোমরা তো জানো কিভাবে সব বাজা মেয়েরা আমাকে বিয়ে করার পর প্রেগনেন্ট হয়। তোমরা এই কথাটা গোপন রেখেছো, কিন্তু কেউ যদি মুখ খুলে আর আমার এই গোপন কথাটা ফাঁস হয়ে যায় তখন কি হবে? তাহলে গোটা গ্রামই আমার বদনাম হয়ে যাবে। এই চাই না এই ব্যাপারটা কারোর সামনে আসুক। এটা যেমন গোপন আছে তেমন গোপন থাকাই ভালো। আমি এখন একাই ভালো আছি। আমি খুব কান দিয়ে তাদের কথা শোনার চেষ্টা করছিলাম, কিন্তু তাদের কোনো কথাই আমি বুঝতে পারছিলাম না। কিন্তু আমি এটুকু বুঝতে পারি যে কাকা কোনো রহস্যের কথা বলছে, আর সেই রহস্যটা এটাই যে সব মহিলারা বাজা হওয়া সত্ত্বেও কাকাকে বিয়ে করার পর কিভাবে প্রেগনেন্ট হয়। কিন্তু এই রহস্যের কথা কাকা কিছুই বলে না। আমি যখন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছিলাম তখন দিদিমণি ঘরের বাইরে আসেন। আমাকে দেখে তিনি চমকে যান। আমি দিদিমণির ছেলেকে কোলে নিয়ে আদর করি আর দিদিমণিকে জিজ্ঞেস করি, আমি জানি না আপনি কেন কাকাকে ছেড়ে চলে গেছেন, আর যখন চলেই গেছেন তখন লুকিয়ে লুকিয়ে কাকার সাথে দেখা করতে কেন আসেন? দিদিমণি আমার কথা শুনে একটু রেগে যান আর বলেন, আমি ওনার সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতে আসি না, শুধু আজকেই এসেছি, কারণ আমি খবর পেয়েছি যে ওনার স্ত্রী মারা গেছে। আমি বলি, যাকে একবার ছেড়ে চলে গেছেন তাকে আর ফিরে দেখা উচিত নয়। আপনি যদি কাকাকে একা ছেড়ে না যেতেন তাহলে ওনার এই অবস্থা হতো না, উনি এভাবে একা হয়ে যেতেন না। আপনার জানি না কি হয়েছিল যে আপনি কাকার থেকে তালাক নিয়ে কাকার আবার বিয়ে দিয়ে এখান থেকে চলে গেলেন। আপনি আমাদের প্রেম আর ভালোবাসা নিয়ে অনেক জ্ঞান দিতেন, কিন্তু আপনি আপনার ভালোবাসার মানুষটার সাথে থাকতে পারলেন না। আমাদের গলার আওয়াজ পেয়ে কাকা বাইরে বেরিয়ে আসে। আমাকে দেখে উনি খুব রাগ করেন আর বলেন, তুমি কেন এভাবে তোমার দিদিমণির সাথে কথা বলছো? উনি তোমার থেকে অনেক বড়। আমি কাকাকে কিছু বলতে চাই, কিন্তু কাকা ইশারায় আমাকে চুপ করতে বলেন। কাকা দিদিমণিকে বলেন, ওর কথায় কিছু মনে করো না, ওর সাথে আমি কথা বলছি, তুমি এখন এখান থেকে যাও। দিদিমণি চুপচাপ ওখান থেকে চলে গেলেন। আমি দেখে অবাক হই যে তালাক হওয়ার পরেও তারা এত ভালোভাবে একে অপরের সাথে কথা বলছে। আমি তো শুনেছিলাম যে তালাক হওয়ার পর স্বামী স্ত্রী একে অপরের মুখ দেখতে চায় না, কিন্তু এই ব্যাপারটা একেবারেই উল্টো। আমার তো কাকার জন্য খারাপ লাগছিল। কাকা দিদিমণিকে বিয়ে করলো, তাকে সন্তান দিল, সমাজে মাথা তুলে দাঁড়ানোর সুযোগ করে দিল, আর দিদিমণি তাকে তালাক দিয়ে চলে গেল, আর কাকাও তাকে কিছু বলল না, উল্টে তার সাথে এত ভালোভাবে কথা বলছে। দিদিমণি চলে যাবার পর কাকা আমাকে বলে, বড়দের সাথে কেউ এভাবে কথা বলে? তুমি কি এই শিক্ষা পেয়েছো? আমি কাকার সাথে কোনো কথা না বলে ফিরে যাই। বাড়ি ফিরে গিয়ে দেখি বাড়িতে বাবার এক বন্ধু এসেছে। আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। বাবার বন্ধু আমার জন্য সম্বন্ধ নিয়ে এসেছে। বাবা আমার বিয়ে ওনার ছেলের সাথে ঠিক করে ফেলে। আমি বাবাকে অনেক বোঝাই যে আমি বিয়েটা করতে চাই না, কারণ ছেলের বাড়ির লোকেরা অশিক্ষিত, এই বিয়ে করে আমি সুখী হব না। কিন্তু বাবা আমার কোনো কথা শোনে না, আর জোর করে আমার বিয়ে ওনার বন্ধু ছেলের সাথে দিয়ে দেয়। আমি প্রথম থেকেই ওদের বাড়ির পরিবেশটা ভালো লাগতো না। ওরা খুব বড় লোক ছিল, কিন্তু ওদের মধ্যে শিক্ষা আর সভ্যতার অভাব ছিল। আমার কাছে আর কোনো উপায় ছিল না। বাবার সম্মান বাঁচাতে আমি বিয়েটা করতেই বাধ্য হলাম। আমার বিয়ের 3 বছর কেটে যায়। আগের 2 বছর আমি কিভাবে এই বাড়িতে কাটিয়েছি সেটা আমিই জানি। অনেক কষ্টে আমি এখানে টিকে আছি। আমি রোজ ভগবানের কাছে প্রার্থনা করি যে আমাকে এদের হাত থেকে রেহাই দাও, কিন্তু ভগবান আমাকে এইভাবে রেহাই দেবে আমি ভাবতে পারিনি। আমি যখন মা হতে চলেছিলাম তখন আমার ননদ আমাকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। আমি অজ্ঞান হয়ে পড়ি, আর যখন আমার চোখ খোলে তখন আমি হাসপাতালে। আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছিল। ডাক্তারবাবু বলেন যে আমি আর কোনো দিন মা হতে পারবো না। এটা শুনে আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে বাপের বাড়িতে দিয়ে যায় আর বলে, ও যখন আমাদের কোনো সন্তান দিতে পারবে না তখন ওকে আমাদের কাছে রেখে কী করব? ওরা গোটা গ্রামে রাষ্ট্র করে দেয় যে আমি এখন বাজা হয়ে গেছি। সেই কারণে আমার আর কোনো সম্বন্ধই আসে না।
বাবা যখনই বাইরে বেরোতে তখনই লোকেরা মজা করে বলতো, আপনি আপনার মেয়ের বিয়ে সমু কাকার সাথে দিয়ে দিন, তাহলে দেখবেন ওর বাচ্চা হয়ে যাবে। লোকের কথা শুনতে শুনতে বাবা ক্লান্ত হয়ে পড়েছিল। আজ আমি বাবার সাথে কাকার বাড়িতে বসে আছি। কাকার সাথে কথা বলার জন্য বাবা আমাকে একা ছেড়ে যায়। কাকা আমাকে বলে, আমি জানি তুমি আমার রহস্য জানতে চাও, যে আমি কি করে বাজা মহিলাদের সন্তান দিই। শুধু তুমি কেন, গোটা গ্রামের লোকেরা এটা জানতে চায়। কিন্তু আজ অবধি আমি কাউকে এই রহস্যটা বলিনি। কিন্তু আজ আমি তোমাকে এটা বলতে চাই। আমার যখন 25 বছর বয়স, তখন আমার শরীর খুব খারাপ হয়। আমি হাসপাতালে যাই, যেখানে ডাক্তার আমাকে চেক আপ করে বলে আমার ছোটোবেলা থেকেই একটা রোগ আছে, যেটা আমি নোটিশ করিনি। এখন সেই রোগটা আমার এতটাই বেড়ে গেছে যে ডাক্তারকে অপারেশন করতে হয়। অপারেশন করার পর ডাক্তারবাবু আমাকে বলেন যে আমি কোনোদিন বাবা হতে পারবো না। আমার পরিবারের মধ্যে এই কথাটা ছড়িয়ে পড়ে। সবাই আমাকে দয়ার চোখে দেখতো, তারা আমাকে নিয়ে মজা করত। আমার সব ভাইদের বিয়ে হয়ে যায়, তারা যে যার জীবনে সেটেল হয়ে যায়। আমার মা বাবার মৃত্যুর পর আমার পরিবারের কারোর আমার প্রয়োজন হয়নি, তাই আমি ঘরবাড়ি ছেড়ে এই গ্রামে চলে আসি। আমি জানতাম আমি কাউকে বিয়ে করতে পারবো না, তাই আমি সারা দিন কাজ করতাম। কাজ করে আমি অনেক টাকা রোজগার করি, যার জন্য গ্রামে আমার সম্মান অনেক বেড়ে যায়। এখানে আমার কিছু ভালো বন্ধু হয়ে যায়, যাদেরকে নিয়ে আমি খুব খুশি ছিলাম। তারা সবাই আমাকে বিয়ের কথা বলতো, কিন্তু আমি জানতাম যে কোনো মহিলা আমার সত্যিটা জানার পর আমাকে বিয়ে করতে চাইবে না। সব মেয়েদেরই স্বপ্ন থাকে যে তারা মা হবে, আর আমাকে বিয়ে করলে তাদের সেই স্বপ্ন কোনো দিন পূরণ হবে না। তাই আমি ঠিক করি সারা জীবনে একাই কাটাবো। কিন্তু আমি এ কথাটা আমার বন্ধুদের কিভাবে বলবো? তাই আমি তাদেরকে কোনো একটা বাহানা দিয়ে এড়িয়ে চলতাম। আমার বিনাকে দেখে খুব খারাপ লাগতো, তাকেও আমার মতন ভাজা হবার জন্য কথা শুনতে হতো। তাকে দেখে আমার নিজের কথা মনে পড়তো। তার পরিবারের লোকেরা তাকে ত্যাগ করেছিল, ঠিক যেমন আমার পরিবারের লোকেরা আমাকে ত্যাগ করেছিল। যখন লোকে আমাকে বলে যে আমি এত টাকা পয়সা কাকে দিয়ে যাব, তখন আমি ঠিক করি যে আমি অনাথ বাচ্চাদেরকে নিয়ে এসে তাদেরকে বড় করব। কিন্তু এই কাজটা আমি একা করতে পারবো না, এর জন্য আমার একজন মায়ের প্রয়োজন। তখন আমি বিনাকে বিয়ে করার প্রস্তাব পাঠাই। আমি বিনাকে আগেই সব কথা বলে দিয়েছিলাম যে সেও মা হতে পারবে না, আর আমিও বাবা হতে পারবো না, তাই আমরা অনাথ বাচ্চাদেরকে দত্তক নেব। বিনা আমার প্রস্তাবে রাজি হয়, আর আমরা বিয়ে করে ফেলি। বিয়ের পর আমার মনে হয় যে আমরা যদি বাচ্চা দত্তক নিই, তাহলেও লোকে আমাদেরকে কথা শোনাবে। তখনও তারা বিনাকে বাজা মেয়ে বলবে, আর আমরা যাকে দত্তক নিব তাকে আমাদের সন্তান বলে কেউ মানবে না। তাই আমি একটা উপায় বের করি। আমি গ্রামের দাইমাকে ডেকে এনে অনেক টাকা পয়সা দিয়ে তাকে বলি যে গ্রামের লোকেদেরকে বলতে যে বিনা প্রেগন্যান্ট। 9 মাস পর আমি বিনাকে শহরে নিয়ে যাই আর বলি যে তাকে আমি ডেলিভারির জন্য নিয়ে যাচ্ছি। আর শহরে নিয়ে গিয়ে আমরা একটা অনাথ বাচ্চাকে নিয়ে আসি। বিনার মাথার উপর থেকে বাজা হওয়ার অপবাদ ঘুচে যায়, এতে বিনাও খুব খুশি হয়েছিল। কিন্তু বিনার আয়ু বেশি দিন ছিল না, ওর ক্যান্সার হয়েছিল। কিছুদিন পর সে আমাদের ছেড়ে চলে যায়। তারপর তোমার দিদিমণি আমার জীবনে আসে। সে খুব ভালো মেয়ে ছিল, তাকেও সমাজের হাত থেকে বাঁচাতে আমাকে এই নাটক করতে হয়েছিল। এইবারও আমরা একটা বাচ্চাকে দত্তক নিই। আমি এই বাচ্চাদের খুব ভালোভাবে বড় করতে চেয়েছিলাম। একদিন তোমার দিদিমণির আগের স্বামী আমার বাড়িতে এসে বলে আমি যেন তোমার দিদিমণিকে ছেড়ে দিই, কারণ সে তাকে খুব ভালোবাসে। সে তাকে বাড়ি নিয়ে যেতে চায়। সে তার ভুল বুঝতে পেরেছে। তোমার দিদিমণি বলে যে সেও তার আগের স্বামীকে খুব ভালোবাসে, কিন্তু সে আমাকে ছেড়ে যেতে পারবে না। আমার জন্য যে সমাজের সম্মান ফিরে পেয়েছে, তাই আমাকে ছেড়ে সে যেতে পারবে না। আমার কারণে দুটো ভালোবাসার মানুষ আলাদা হয়ে যাবে, সেটা আমি চাইনি। তাই আমি জোর করে তোমার দিদিমণিকে তালাক দিই। সে আমাকে তালাক দিতে চায়নি, কিন্তু সে তার স্বামীকে খুব ভালোবাসতো। আমি তাদের দুজনের মধ্যে আসতে চাইনি। অনেক কষ্টে আমি তাকে আমাকে তালাক দেওয়ার জন্য রাজি করাই। সে যাওয়ার আগে আমার সাথে তার এক বাজা বন্ধুর বিয়ে দিয়ে দেয়, যাতে আমি একা না হয়ে পড়ি আর আমার বাচ্চাদেরকে ভালোভাবে বড় করতে পারি। আর সেই বন্ধু আমার ব্যাপারে সবটাই জানতো। তার থাকার জন্য মাথার উপর একটা ছাদের দরকার ছিল। কিছু না করে সে একটা ভালো স্বামী আর বাচ্চা পাচ্ছিল, তাই সে এক কথায় রাজি হয়ে যায়।
তোমার দিদিমণি তার ছেলেকে সঙ্গে করে নিয়ে যায়, কারণ সে তাকে নিজে বড় করতে চেয়েছিল। আমিও তাকে বাধা দিইনি। আমার ৩ নম্বর বউও খুব ভালো ছিল। তাকে বিয়ে করার পর আমি আরও 2টো বাচ্চা দত্তক নিই, কিন্তু তার জীবনেও বেশি দিনের ছিল না। কিছুদিন পর সে মারা গেল। আমি চেয়েছিলাম যে সব বাজা মহিলারা মাথার উপর একটা ছাদ পাক, আর আমি সমাজে তাদের সম্মান ফিরিয়ে দেব। আর আমি অনাথ বাচ্চাদেরকে একটা ভালো জীবন দিতে চেয়েছি, তাদেরকে মা বাবার ভালোবাসা দিতে চেয়েছি। কিন্তু তোমার বাবা যেটা করতে চাইছে সেটাকে আমি সমর্থন করতে পারছি না। আমি তোমাকে সব সময় আমার মেয়ের মতন দেখেছি। তোমাকে বিয়ে করার কথা আমি ভাবতেও পারি না। কাকা বলে যে তার ক্যান্সার ধরা পড়েছে। তার চিন্তা হয় যে তার চলে যাওয়ার পর তার বাচ্চাদেরকে কে দেখবে। আমি বলি, কাকা তুমি কোনো চিন্তা করো না, আজ থেকে তোমার বাচ্চাদের দায়িত্ব আমার। আমি ওদেরকে নিজের সন্তানের মতন বড় করব। আর আপনি আমাকে এখন যা যা বললেন সেটা আমাদের মধ্যেই থাকবে, কেউ জানতে পারবে না। তারপর আমি বাবাকে বলি যে আমার বাচ্চার দরকার নেই, আমি কাকার বাচ্চাদেরকে নিজের বাচ্চাদের মতনই বড় করতে চাই। আর এটা করে আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দেব। কিছুদিন পর কাকার মৃত্যু হয়। কাকা তার সব সম্পত্তি তার বাচ্চাদের নামে আর আমার নামে করে দিয়ে যান। এখন আমি আমার জীবনে একটা উদ্দেশ্য খুঁজে পেয়েছি। কারোর যদি বিয়ে না হয় বা বাচ্চা না হয়, তাহলে তার জীবন শেষ হয়ে যায় না। সে বেঁচে থাকার জন্য কোনো না কোনো কারণ ঠিক খুঁজে নেয়। ঠিক যেমন আমি বেঁচে থাকার জন্য একটা কারণ খুঁজে পেয়েছি। ধন্যবাদ বন্ধুরা।